ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রদীপ@জিও। আজ আমি আলোচনা করব দশম শ্রেণীর যে মাধ্যমিক প্রস্তুতি পূর্ব শ্রেণী। এখানে আমি আলোচনা করব একটা স্কুলের টেস্ট, যে মাধ্যমিকে যে টেস্ট পরীক্ষা তার কোশ্চেনের উত্তর নিয়ে। প্রথমে এমসিকিউ টাইপের যে কোশ্চেনটা আছে 1 নাম্বার, যে যে প্রক্রিয়ায় নিম্নের ভূপৃষ্ঠ উন্মুক্ত হয় তাকে বলে নগ্নীভবন। তার কারণ আমরা জানি যে আবহবিকার, ক্ষয়ীভবন এবং পুঞ্জিত হয়, এই তিনটে প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠের উপরের অংশের অপসারণ হয় এবং নিচের অংশের উন্মুক্ত হয়, তাকে নগ্নীভবন বলে। তাহলে এখানে যেহেতু ভূপৃষ্ঠের উন্মুক্ত হচ্ছে, তাই এটা নগ্নীভবন উত্তর হবে। অশ্বক্ষাকৃতি হ্রদ গঠিত হয় নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যের দ্বারা। তার কারণ অত্যন্ত যে নদী বাঁক, সেটাকে মেন্ডার বলা হয়। সেই নদী বাঁকের উত্তল এবং অবতল অংশে ক্ষয় এবং সঞ্চয় কার্যের দ্বারা অসূক্ষাকৃতি হ্রদ গঠিত হয়। প্যাটার্নস্টার হ্রদ দেখা যায় হিমদ্রোণীতে। তার কারণ হিমদ্রোণীতে যে পুঁতির মালার মতো হ্রদ দেখা যায়, সেগুলিকে বলা হয় প্যাটার্নস্টার হ্রদ। সৌরঝড় থেকে পৃথিবীকে রক্ষা করে, সেটার নাম হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। অর্থাৎ আমাদের পৃথিবীতে যে সমস্ত, অর্থাৎ ভূপৃষ্ঠে যে সমস্ত ম্যাগনেট অর্থাৎ লৌহ জাতীয় যে বস্তু রয়েছে, সেগুলি মিলিয়ে বায়ুমণ্ডলের সর্বোচ্চ যে স্তর, সেখানে একটা বলয় তৈরি করেছে, তার নাম হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এই ম্যাগনেটোস্ফিয়ারের কি হয়, সৌরঝড় যখন আসে তখন সেটি আধান শূন্য হয়ে যায়। তাই সৌরঝড় থেকে পৃথিবীকে রক্ষা করে ম্যাগনেটোস্ফিয়ার। উৎস অক্ষাংশ অবস্থিত উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে। নিরক্ষীয় যে নিম্নচাপ বলয়, সেটার নাম হচ্ছে শান্ত বলয় বা ডোলড্রাম, এটাকে আইটিসি যেটা বলা হয়। আর উপক্রান্তীয় যে উচ্চচাপ বলয়, সেটাকে বলা হয় অশ্ব অক্ষাংশ। সংযোগ জোয়ার যে তিথিতে হয়, সেটা হচ্ছে অমাবস্যা তিথিতে। তার কারণ আমরা জানি যে সিজিগি অবস্থান হচ্ছে চাঁদ, সূর্য এবং পৃথিবী যখন পৃথিবীর কেন্দ্র যখন একই সরলরেখায় চলে আসে, তাকে সিজিগি বলে। এবং এই অবস্থায় আমাদের পৃথিবীতে ভরা জোয়ার হয়। সেই ভরা জোয়ারের দুটি পর্যায়ে হয়, একটা হচ্ছে প্রতিযোগ, একটা হচ্ছে সংযোগ। প্রতিযোগ অর্থাৎ পূর্ণিমা তিথিতে, যে তিথিতে পৃথিবীর একদিকে চাঁদ এবং একদিকে সূর্য থাকে। তাই এই তিথিতে এই যে ভরা জোয়ারের যে প্রাবল্য, সেটা অতটা বেশি হয় না। কিন্তু সংযোগ তিথিতে সংযোগ অবস্থানে অর্থাৎ অমাবস্যা তিথিতে পৃথিবীর একদিকে চাঁদ এবং সূর্য অবস্থান করে, তাই ভরা কটালের প্রাবল্যটা অত্যন্ত বেশি হয়। এখানে মনে রাখার উপায়, যে প্রতিযোগ প্র এবং পূর্ণিমার ওর প, অর্থাৎ দুটো একই অক্ষর দিয়ে শুরু। এটা হচ্ছে প্রতিযোগ অবস্থান সৃষ্টি হয় পূর্ণিমা তিথিতে, আর সংযোগ অবস্থান হয় অমাবস্যা তিথিতে। তরল বজ্র শোধনের উপযুক্ত পদ্ধতি হলো নিষ্কাশন। ভারতের নবীনতম রাজ্যটি গঠিত হয় 2014 সালে। এটা তৈরি হয় অন্ধ্রপ্রদেশ থেকে, উৎপন্ন হয়। রাজ্যটির নাম হচ্ছে তেলেঙ্গানা। শতদ্রু ও বিপাশা নদীর মধ্যবর্তী দোয়াব হলো বিস্ত জলন্ধর দোয়াব। এখানে দোয়াব হচ্ছে দুটি নদীর মধ্যবর্তী স্থান। পাঞ্জাবে এরকম অনেক দোয়াব আছে। পাঞ্জাবি হলো সিন্ধু এবং তার যে উপনদীগুলো আছে, 5টি উপনদী, তাদের মিলিত যে তাদের মধ্যবর্তী যে দোয়াব, সেটাই হচ্ছে পাঞ্জাব পঞ্চ আব। এখানে এই যে দোয়াবগুলো আছে, সেগুলো একটু জেনে নেব। দোয়াবের নাম মধ্যবর্তী এবং তাদের দুটি নদীর মধ্যবর্তী যে দোয়াব, বিস্ত জল দোয়াব, সেটা হচ্ছে বিপাশা এবং শতদ্রু। বাড়ি দোয়াব বিপাশা এবং ইরাবতী নদীর মাঝে অবস্থিত। রেচনা দোয়াব ইরাবতী এবং চন্দ্রভাগার মধ্যে অবস্থিত। চাচ দোয়াব চন্দ্রভাগা এবং বিতস্তার মধ্যে অবস্থিত। সিন্ধ সাগর দোয়াব, এটা হচ্ছে বিতস্তা এবং সিন্ধু নদীর মধ্যবর্তী অবস্থিত। এগুলো মনে রাখার একটু সংক্ষেপে ট্রিক্স দিই। দোয়াব, সেটা হচ্ছে বিপাশা এবং শতদ্রু, যেটা এখানে কোশ্চেনটাই দেওয়া রয়েছে। এখানে বিপাশা আর শতদ্রু দুটির নদীর প্রথম যে অক্ষর, সেই দুটি নিয়ে এটা তৈরি হয়েছে। আর এটার আরেকটা নাম হচ্ছে জলন্ধর দোয়াব, তার কারণ এটি পাঞ্জাবের জলন্ধর শহর অবস্থিত। বাড়ি দোয়াব বিপাশা এবং ইরাবতী। রেচোরা দোয়াব ইরাবতী এবং চন্দ্রভাগা। বা চন্দ্রভাগা যেহেতু রয়েছে, তাই এখানে সামনে যেহেতু রয়েছে ইরাবতী, তাই এটা এখানটা চলে আসছে। চাচ দোয়াব চন্দ্রভাগা এবং বিতস্তা সিন্ধ সাগর, অর্থাৎ সেখানে সিন্ধু নদী থাকবে। এইভাবে কিছুটা মনে রাখতে হবে। মৌচাকের মতো মাটির গঠন দেখা যায়, অর্থাৎ হানিকাম দেখা যায় ল্যাটেরাইট মাটিতে। মাটি সংক্রান্ত বেশ কয়েকটি কোশ্চেন আসে, যে
কোন ধরনের মাটিতে দেখা যায়? হানিকাম, এটা দেখা যায় ল্যাটেরাইট মাটিতে। হার্ড প্যান বা শক্ত প্যান, সেটা দেখা যায় পটজল মাটিতে। আর ডিউরি কাস্ট বলে একটা শক্ত লেয়ার বা স্তর তৈরি হয়, সেটা ল্যাটেরাইট মাটিতে দেখা যায়। ভারতের শুষ্ক পর্ণমোচী অরণ্যের প্রধান উদ্ভিদ হলো বাবলা। তার কারণ আর্দ্র পর্ণমোচী অরণ্যের প্রধান উদ্ভিদ হচ্ছে শাল, আর পাইন এবং কেয়া এগুলো হচ্ছে অন্য অরণ্যের অন্তর্গত। একই জমিতে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ফসলের চাষকে বলা হয় শস্যাবর্ধন। এই শস্যাবর্ধনের ফলে জমির উর্বরা শক্তি অনেকটা ভালো থাকে। আর যদি কোশ্চেনটা দেওয়া হতো একই জমিতে বছরের একই সময়ে বিভিন্ন ফসলের চাষকে বলা হয় আন্তঃকৃষি বা ইন্টারকালচার, অর্থাৎ একসঙ্গে বিভিন্ন ফসল চাষ করা হয় যাদের ফ্লাওয়ারিং টাইম এবং উম, সেগুলো ফসল কাটার যে টাইম, অর্থাৎ ম্যাচিওর যে টাইম, সেগুলো আলাদা আলাদা হয়। সেই জন্য আমরা একসাথে একসঙ্গে আহ, বিভিন্ন ফসল চাষ একই জমিতে চাষ করতে পারি, সেটাকে বলা হয় আন্তঃকৃষি বা ইন্টারকালচার। ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থা হলো টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস। এর পরবর্তী যে বৃহত্তম সংস্থা তার নাম হচ্ছে ইনফোসিস। 1:50,000 সিটের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত বিস্তার, সেটা হচ্ছে 15 মিনিট ইন্টু 15 মিনিট। এরপর আসবো শুদ্ধ এবং অশুদ্ধ ও নির্বাচনের ক্ষেত্রে। মরু অঞ্চলের অবশিষ্ট যে পাহাড় সেগুলোকে বলা হয় মোনাডোনম। এটা অশুদ্ধ হবে, তার কারণ মরু অঞ্চলে যে অবশিষ্ট পাহাড় সেগুলোকে বলা হয় নিসেলবার্জ। আর ক্রান্তীয় অঞ্চলে সমপ্রায় ভূমির উপর দাঁড়িয়ে থাকে যে পাহাড় সেগুলির নাম হচ্ছে মোনাডোনম। এল নিনো একটি উষ্ণ অস্থায়ী উষ্ণ বায়ুস্রোত, এটা শুদ্ধ হবে। নিরক্ষীয় জলবায়ুতে ঋতু বৈচিত্র্য নেই। অর্থাৎ নিরক্ষীয় জলবায়ুতে একটাই শুধু ঋতু দেখা যায়, উষ্ণ আর্দ্র গ্রীষ্ম ঋতু, তাই উত্তরটি অবশ্যই শুদ্ধ হবে। অমাবস্যার দিনে পৃথিবীর যে অংশ চাঁদের সামনে আসে সেখানে হয় মোড়া কোটাল। এখানে বলে রাখি অমাবস্যা এবং পূর্ণিমা দুটি তিথিতেই ভোরা কোটাল হয়, এর সাথে মোড়া কোটালের কোনো সম্পর্কই নেই, তাই এটি অশুদ্ধ হবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ক্রান্তীয় চিরহরিৎ দেখা যায়, এটা শুদ্ধ হবে, তার কারণ এটা নিরক্ষরেখার কাছাকাছি জায়গায় অবস্থিত, তাই এখানে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ লক্ষ্য করা যায়। জীবাণু দ্বারা বজ্রের বিয়োজন হলো কম্পোস্টিং, এটাও শুদ্ধ হবে। ফটোগ্রাফিক ক্যামেরা এক প্রকার নিষ্ক্রিয় সেন্সর, এটা শুদ্ধ হবে, তার কারণ ফটোগ্রাফিক ক্যামেরা দিয়ে আমরা রাত্রেবেলায় ছবি তুলতে পারি না, তাই এটা কি হয় নিষ্ক্রিয় সেন্সর। অর্থাৎ যে সেন্সরগুলো রাত্রেবেলায় বা মেঘাচ্ছন্ন থাকলে পরিষ্কার ছবি তুলতে পারে না, সেগুলিকে বলা হয় নিষ্ক্রিয় সেন্সর। আর যেগুলো দিন রাত তাদের নিজস্ব আলো পাঠিয়ে ছবি তুলতে পারে, সেগুলোর নাম হচ্ছে সক্রিয় সেন্সর। ইয়ারদাং ক্ষয় হয়ে তীক্ষ্ণ আকার নিলে তাকে বলা হয় নিডল। এখানে বলে রাখি নিডল মানে হচ্ছে সূচ, তাই সূচ যেহেতু সরুই হয়, তাই ইয়ারদাং ক্ষয়ে তীক্ষ্ণ আকার নিলে তাকে বলা হয় নিডল শেপ বা সূচের মতো আকৃতির হয়। উপকূল অঞ্চলে হিমবাহ উপত্যকা জলমগ্ন হয়ে সৃষ্টি করে, সেটার নাম হচ্ছে ফিয়র্ড। এখানে বলে রাখি নদী উপত্যকা যদি নিমজ্জিত হয় জলমগ্ন হয় তখন তার নাম হচ্ছে রিয়া উপকূল, আর হিমবাহ উপত্যকা যদি জলমগ্ন হয় তার নাম হচ্ছে ফিয়র্ড। কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা রেখাটি বছরের মধ্যভাগে ঊর্ধ্বমুখী হলে স্থানটি হয় উত্তর গোলার্ধে। তার কারণ জুন জুলাই মাসে উষ্ণতা বেশি হয় উত্তর গোলার্ধে, তাই উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে ঊর্ধ্বমুখী হয় বা উত্তল আকৃতি হয়। কিন্তু বিপরীতভাগে যদি অবতল আকৃতির হয় সেক্ষেত্রে স্থানটি দক্ষিণ গোলার্ধে হয়। অর্থাৎ উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে ঊর্ধ্বমুখী হলে সেই স্থানটি হয় উত্তর গোলার্ধে, আর যদি অবতল আকৃতির বা নিম্নমুখী হয় তখন সেটি হয় দক্ষিণ গোলার্ধে। হেক্টর প্রতি গম উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম। হেক্টর প্রতি গম উৎপাদনে ভারতের পাঞ্জাব রাজ্য প্রথম। এখানে বলে রাখি সব থেকে বেশি গম উৎপাদিত হয় উত্তরপ্রদেশে, কিন্তু হেক্টর প্রতি যে উৎপাদন বা বিঘা প্রতি যে উৎপাদন বেশি, সেটা হচ্ছে পাঞ্জাবে। দুর্গম অঞ্চল এবং পর্যটন কেন্দ্রে ব্যবহৃত পরিবহন পথের নাম হচ্ছে রজ্জুপথ বা রোপওয়ে। তোমরা যারা পাহাড়ি অঞ্চল ভ্রমণ করতে গেছো দার্জিলিং বা অন্য কোথাও, তোমরা গেলে রোপওয়েতে চেপে থাকবে এবং এর অভিজ্ঞতাও তোমরা নিয়ে থাকবে। যেমন এখানে একটা চিত্র হিসেবে দেওয়া হয়েছে, অর্থাৎ তারের মাধ্যমে ছোট ছোট ডাব্বার মধ্যে ঝুলানো থাকে, সেখানে 4 জন 5 জন মানুষ যেতে পারে। দুর্গম অঞ্চলে এটি হচ্ছে পরিবহনের সবচাইতে ভালো উপায় বা পন্থা।
বায়ুর উপস্থিতিতে জীবাণু দ্বারা বজ্রের বিয়োজনকে বলা হয় সবাত কম্পোস্টিং। বায়ুর উপস্থিতিতে যদি জীবাণু দ্বারা বজ্রের বিয়োজন করা হয় তার নাম সবাত কম্পোস্টিং, আর যদি বায়ুর অনুপস্থিতিতে করা হয় সেটার নাম হচ্ছে অবাত কম্পোস্টিং। ড্যাশ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের ব্যবহার সবচেয়ে বেশি? রিমোট সেন্সিং বা দূর সংবেদন ব্যবস্থায়? এটা যদি যোগাযোগ ব্যবস্থায় উত্তর করা হয় তাও উত্তরটা ভুল হবে না। একটি বা দুটি শব্দের উত্তর দাও, অর্থাৎ এসসিকিউ টাইপের কোশ্চেন। পার্বত্য গতিতে কোন প্রক্রিয়ায় নদীখাতে মন্তকূপ সৃষ্টি হয়? সেটা হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়ায়। ওয়াসীয় স্রোত কোন মহাসাগরে দেখা যায়? ওয়াসীয় স্রোত দেখা যায় উত্তর প্রশান্ত মহাসাগরে। নাসিক এবং মুম্বাইয়ের মাঝে অবস্থিত গিরিপথটির নাম হচ্ছে থলঘাট গ্যাপ। এখানে পশ্চিমঘাট পর্বতের অনেকগুলি গিরিপথ আছে, তার মধ্যে থলঘাট গ্যাপ একেবারে উপরের অংশে বা উত্তর অংশে, মধ্যভাগে যে রয়েছে ভোরঘাট গ্যাপ, এবং নিচু দিকে একেবারে দক্ষিণ অংশে রয়েছে পালঘাট গ্যাপ। এই তিনটে গ্যাপ অনেক সময় পরীক্ষায় আসে, ম্যাপ পয়েন্টিং এর জন্য গুরুত্বপূর্ণ। গঙ্গা নদীর সঙ্গে যমুনা নদী কোথায় মিলিত হয়েছে? সেটা হচ্ছে এলাহাবাদে। কোন রাজ্যের, যে এলাহাবাদ, এখানে ত্রিবেণী সঙ্গম রয়েছে। কোন রাজ্যের বেশিরভাগ অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়? সেটা হচ্ছে মহারাষ্ট্র। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম হচ্ছে রেগুড় মৃত্তিকা, এটাকে কৃষ্ণ কার্পাস মৃত্তিকাও বলা হয়। এই মৃত্তিকার জলধারণ ক্ষমতা অত্যন্ত বেশি, অত্যন্ত উর্বরও বটে। কত সালে কলকাতায় প্রথম মেট্রো রেল চালু হয়? এটা হচ্ছে 1984 সাল। এখানে পরিবহনের যে পদ্ধতিগুলি রয়েছে সেগুলির কয়েকটি সাল আমাদেরকে মনে রাখতে হবে। বিশেষ করে মেট্রো রেল 1984, এবং ভারতের যে রেলপথ সেটা হচ্ছে 1853 সাল, মুম্বাই এবং থানের মধ্যে চালু হয়। বিমান চলাচল শুরু হয় 1930 সালে। ইমেল অর্থাৎ ইলেকট্রনিক মেইল চালু হয় 1971 সালে। সেলফোন, যেগুলোর সাহায্যে মোবাইল যেটার বর্তমানে রূপ হচ্ছে স্মার্টফোন, 1995 সাল। ভারতে কোন সময় পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব ঘটে? এটা দেখা যায় শীতকালে। তার কারণ শীতকালের যে শান্ত আবহাওয়া, সেই আবহাওয়াটাকে ডিস্টারবেন্স অর্থাৎ ঝামেলার মধ্যে ফেলে। সেটা হচ্ছে পশ্চিম দিক থেকে আগত, ভূমধ্যসাগরে উৎপন্ন পশ্চিম দিক থেকে আগত ঘূর্ণিঝড়ের কারণে। সেই জন্য এটার নাম হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, সেটা শীতকালে দেখা যায়। ভারতে জরিপ সংস্থার প্রধান কার্যালয় অবস্থিত? সার্ভে অফ ইন্ডিয়া, এটা সদর দপ্তর অবস্থিত দেরাদুনে। দেরাদুনে আর একটি সদর দপ্তর অবস্থিত, সেটা হচ্ছে ভারতের অরণ্য গবেষণাগার। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো, অর্থাৎ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাতে হবে। মালাবার উপকূল, এখানে যে উপকূলগুলো যায় তাদের মধ্যে ভেম্বানাদ গুরুত্বপূর্ণ। মহারাষ্ট্র, এখানে নবসেবা যে বন্দর সেটা রয়েছে। গ্রিনল্যান্ড, এটা হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। এখানে একটু বলে রাখি যে নিরক্ষীয় অঞ্চল থেকে যে সমস্ত স্রোতগুলো উৎপন্ন হয় সেগুলো হচ্ছে উষ্ণ স্রোত, যেগুলি ভূপৃষ্ঠের এই যে সমুদ্রপৃষ্ঠের উপর দিয়ে যায়, তার কারণে এগুলো হালকা। আর মেরু অঞ্চল অর্থাৎ আন্টার্কটিকা এবং গ্রিনল্যান্ডে সেখানে উৎপন্ন হয় শীতল স্রোত, সেটা অন্তঃস্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে আসে। সুতরাং নিরক্ষীয় অঞ্চল এবং মেরু অঞ্চল এগুলি সমুদ্র স্রোত উৎপত্তির ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। আদিবাসী এলাকায় সাধারণত মৃত্তিকা বনভূমির বেশ কিছুটা জায়গা পরিষ্কার করে সেখানে গাছ বন জঙ্গল পুড়িয়ে সেই জায়গায় চাষবাস করার যে আদিম প্রথা সেটার নাম হচ্ছে ঝুম চাষ। এর কারণে মৃত্তিকা ক্ষয় হয়ে থাকে, তার কারণ অরণ্য ছেদন হয়। তাছাড়া ঝুম চাষ করার পরে জমি যখন অনুর্বর হয়ে যায় তখন সেই জমিটি ছেড়ে দিয়ে আবার অন্য জায়গায় চলে যায়, সেটার নাম হচ্ছে শিফটিং কাল্টিভেশন। এর কারণেও জমিটি উন্মুক্ত হয়ে পড়ে, এবং মৃত্তিকা ক্ষয়ের প্রধান একটি কারণ হলো ঝুম চাষ। সবশেষে প্রদীপ @জিও চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।